নমস্কার, আমি জুনেলা। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। আজকের হেডলাইন্স: লাভজনক মৌমাছি পালন, ঢেঁড়স চাষের অভিজ্ঞতা, বিদেশি বাহারি পাখি পালন, গরমকালে যেসব সবজিগুলোর চাষ করা হয় তার মধ্যে ঢেঁড়স একটি। শীতের শেষ দিকে বা গরমের শুরুর দিকে এই সবজিটি যদি বাজারে আনা যায় তাহলে কৃষক বন্ধু বেশ ভালো লাভ পেয়ে থাকেন, কারণ এই সময় ঢেঁড়সের বাজার দর থাকে বেশ চড়া। নদিয়া জেলার ভীমপুর ব্লকের পোড়াগাছা গ্রামের প্রগতিশীল কৃষক উৎপল বিশ্বাস, তিনি 1 বিঘা জমিতে গরমে ঢেঁড়স চাষ করেছেন। কৃষক বন্ধু ঢেঁড়স চাষে তাঁর অভিজ্ঞতা বর্ণনা করলেন। আমি এই জমিটা আগে ছিল আমার পাট থাকার পরে, পাট কাটার পরে আপনার জমি 1-1.5 মাস পড়ে থাকার পরে অগ্রহায়ণ মাসে আমি জমি রেডি করি আপনার 15 তারিখে এই ভেন্ডিটা লাগানো হয় 517। 1 বিঘে জমি ভেন্ডি লাগাতে হলে 10 প্যাকেট বীজ লাগে, 10 থেকে 11 প্যাকেট। আর আপনার এই বীজটা আমি ব্যাবিস্টান পাউডার আর সাদামাছির কীটনাশক ওষুধ দিয়ে ওর সঙ্গে সামান্য জল দিয়ে বীজটা শোধন করে নিয়ে 2 ঘন্টা রোদি দিয়ে শুকিয়ে তারপরে বীজটা লাগানো হয়েছে। আমার লাগানো আছে 4 ইঞ্চি বাদে বাদে একের পর এক বীজ বসানো, আর সারি আছে দূরত্ব 18 ইঞ্চি। 18 ইঞ্চি বাদে বাদে সারি বসানো আছে। আপনার এই 1 বিঘে জমি লাগাতে হলে 10 প্যাকেট বীজ, মানে 1 প্যাকেট বীজই আপনার 3500, কোনো প্যাকেটে 3500 বীজ থাকে, কোনো প্যাকেটে 4000 বীজ থাকে। তাহলে 10 প্যাকেট বীজ হলে 4000 বীজ থাকলে মানে 40,000 চারা বসানো আছে 1 বিঘে জমি থেকে। তারপরে আপনার লাগানোর সময় আমরা জৈব সার দিয়ে লাগাই। জৈব সার দেওয়ার পরে কোনো রাসায়নিক সার দেওয়া হয় না। যখন ভেন্ডি ধরন আসে তখন আমরা রাসায়নিক সার আরম্ভ করি, কারণ তাহলে ভেন্ডিটা ভালো হয়। বসানোর পরে সেচ দেওয়া হয়। সেচ দেওয়ার বীজটা যখন বেরিয়ে যাওয়ার পরে ভেন্ডির যখন আমরা একটা বুঝি 15 থেকে 20 দিন বাদে সেচ দিতে হয়, সেচ দিই। সার মাসে 2বার, কোনো মাসে 3বারও সার, মানে ফলন মাল যেমন ফলন দেবে তেমন সার দিতে হয়। গাছের ওয়েদার বুঝে সার দেওয়া হয়। ভেন্ডির গাছটা প্রথমে যদি আপনার কিরকিরে থাকে সেই গাছটা ফলন বেশি হয়। ভেন্ডি ফল আসার পরে যদি সার দেওয়া হয় ভেন্ডিটা ফলনটা বেশি হয়। গাছটা যত জমালো হবে ধরানোর পরে তত আপনার ভেন্ডি বেশি হবে। এই ভেন্ডিটা যদি আপনার ঠিক মতন পরিচর্যা করা হয়, ভালো জাতের ভেন্ডি হলে আমরা একদিন বাদে একদিন তুলতে গেলে 2 থেকে 2.5 কুইন্টাল মাল প্রতি তোলাই হবে 1 বিঘে জমি থেকে। কোন সময় দেখা যাচ্ছে চারাবেলায় ভেন্ডি বসানোর পরে অনেক সময় চারা পচে যায়, এর জন্য যে কোনো একটা পচার ওষুধ দিতে হয়। পচার ওষুধ আপনার চারা ফুটার 7 দিনের মধ্যেই পচার ওষুধটা দিয়ে দিতে হবে। তারপরে চারা যখন গোটাল হয়ে যাবে, তারপরে যখন রোগ আসবে এর সাদামাছির ওষুধ দিতে হয় সপ্তাহে 1 দিন। তারপরে লেদার ওষুধ দিতে হয়। লাল মাকড় যদি লাগে, যখন অতিরিক্ত হিট হয় তখন লাল মাকড়ের আক্রমণ হয়, লাল মাকড়ের ওষুধ দিতে হয় মাসে 2 দিন। এইসব যদি পরিচর্যা ঠিক মতন করা হয় তাহলে ভেন্ডিটা ভালো থাকে, ফলনটাও ভালো হয়। ভেন্ডির যখন ফুল জালে আসে তখন আমরা মানে করি আসলে পরেই আপনার ভিটামিন ওষুধ স্প্রে করি। তারপরে মাসে দেখা যাচ্ছে 4 থেকে 5 দিনও ভিটামিন ওষুধ দেওয়া হয়, আর লেদার জন্য ওষুধ দেওয়া হয়। আর আপনার এতে আক্রমণ বেশি হচ্ছে সাদামাছি আর টিয়ামাছি আর সাদামাছির ওষুধ সপ্তাহে 1 দিন করে ইউজ করে যায়। সেচ আপনার 10 দিনের মাথায় মাথায় সেচ দিই। আর আগাছা সমস্ত জমিতে তো সমান আগাছা হয় না, কোনো জমিতে দেখা যাচ্ছে মাসে 1 দিন আগাছা নিয়ন্ত্রণ করে নিড়িয়ে দিলে হয়, আর কোনো জমিতে দেখা যাচ্ছে 10 দিন পর পর নিড়াতে ঘাসের চাপ বুঝে। আর আপনার এই ভেন্ডিটা ফলন যখন প্রথমের দিকে ওঠে তখন দেখা যাচ্ছে 1 বিঘে জমিতে আপনার প্রথমে শুরু হলো প্রথম দিন 20 কেজি, তারপর থেকে 1 সপ্তাহ পর থেকে দেখা যাচ্ছে 1-1.5 কুইন্টাল, তারপরে মাসখানেক পরে দেখা যাচ্ছে ভেন্ডিটা আপনার 2 কুইন্টাল 3 কুইন্টাল বিঘেই শুরু হয়ে যাবে। এভারেজ ধরতে হবে আপনার 1.5 থেকে 2 কুইন্টাল
প্রতিদিন মাল পাবেন একদিন বাদে বাদে। বাজার যদি আপনার কোনো সময় 5 টাকা, কোনো সময় 10 টাকা, কোনো সময় 40 টাকা, এই বাজারটা ধরলে হবে না, গড় ধরতে হবে 10 থেকে 12। কারণ আপনার 1 লাখ টাকা হতে পারে 1 বিঘে জমিতে ভেন্ডিতে। কারণ আমার হয়েছে, এক্ষেত্রে খরচ হবে আপনার 40 থেকে 50 হাজার টাকা খরচ। কারণ ভেন্ডিটা খরচ বেশি হচ্ছে আপনার বীজের একটা খরচ, আর খরচ আপনার ভেন্ডি তোলার সময় 1 বিঘে জমি থাকলে প্রতিদিন একদিন বাদে বাদে 4 থেকে 5টা লেবার লাগে। লেবারের খরচটা এখন বেশি, এই জন্য খরচটাও বেড়ে গিয়েছে। 10 থেকে 11 প্যাকেট বীজ লাগে, তার দাম আপনার 10 থেকে 12 হাজার টাকা দাম। আর সারের পিছনে ধরেন 1 বিঘে জমিতে যদি আমার 4-5 মাস ফলটা দেয়, গাছ থেকে 6-7 মাস গাছটা থাকবে, 4-5 মাস হলে আমার 5 থেকে 6 হাজার টাকা সার। সেচ মাসে 3টে দিতে হয়। 1 বিঘে জমি সেচ দিতে গেলে 4 ঘন্টা করে জল লাগলো, 400-500 টাকা খরচ। এইভাবে জলের পিছনেও দেখা যাচ্ছে মাসে 2000 খরচ। লেবারটাই বেশি খরচ, কারণ 4 মাস যদি হয় আপনার একদিন বাদে বাদে 4টে-5টা করে তোলার জন্য লেবার থাকবে, লেবার খরচটা বেশি। এইভাবে সমস্ত হিসাব করলে আপনার 50 হাজার টাকা বিঘেই খরচ হয়। আর ফলনটা আপনার 100 কুইন্টাল যদি করতে পারেন তাহলে আপনার 1 লাখ থেকে 1,20,000 টাকা হবে। আমার এই জাতটা আপনার লাগানোর থেকে 3 মাস পর থেকে আমি ফলন ধরা আরম্ভ হয়েছে। এই ভেন্ডিটা আপনার উঠছে আমার আজ 4 মাস উঠছে, এখনও হয়তো 2 মাস থাকবে ভেন্ডিটা। ভেন্ডিটা যত্নর কাছে, যত আমি যদি যত্ন করতে পারি, ওয়েদার ঠিক থাকলে আপনার বেশি দিন থাকবে। ওয়েদার হয়ে গেলে, যেমন জমিতে আমার নিচু জমি, জায়গায় জল হয়ে গেলে হবে না, সমস্যা আছে এই। তাছাড়া ভেন্ডিটা আপনি ঠিক মতন রাখতে পারলে ফলন দেবে 6 থেকে 7 মাস ফলন দেবে। এখন একটু বিরতি, আর বিরতির পর থাকছে লাভজনক মৌমাছি পালন। বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। কৃষির সহযোগী একটি অন্যতম বৃত্তি হলো মৌমাছি পালন। মৌমাছি কেবল মোম বা মধুই উৎপাদন করে না, মাঠের ফসলের ফলন বৃদ্ধির কাজেও ব্যাপক সহায়তা করে। মৌমাছি সারা বছর ধরে বিভিন্ন ফসল ও ফল বাগানের মধু সংগ্রহ করে থাকে। আমাদের রাজ্যের বহু মৌমাছি পালক আছেন যারা মৌমাছি পালনের ওপর নির্ভরশীল। কত ধরনের মৌমাছি রয়েছে আর কোন মৌমাছি বাণিজ্যিকভাবে পালন করা যায়, এরকম বিভিন্ন বিষয়ে বিস্তারিতভাবে জানালেন দক্ষিণ 24 পরগনা জেলার নিমপিট রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের শস্য সুরক্ষাবিদ ডক্টর প্রবীর কুমার ঘোড়াই। মৌমাছিরা এক ধরনের পতঙ্গ, যখন সপুষ্পক উদ্ভিদ আসে প্রায় তার সাথে সাথে আমাদের পৃথিবীতে তৈরি হয় একে অপরের পরিপূরক হিসেবে। অর্থাৎ শুধুমাত্র মধু নয়, পরাগযোগ হচ্ছে মৌমাছিদের কিন্তু এই প্রকৃতির আসল কাজ। তো তার সাথে সাথে আমরা মৌমাছিদের থেকে মধুও পেয়ে থাকি। কিছু মৌমাছি আছে কিন্তু যারা চাক তৈরি করে প্রকৃতিতে থাকে, এদেরকে ইউসোশাল মৌমাছি বলা হয়। আর এক ধরনের মৌমাছি আছে যারা কিন্তু একাকী থাকে। সব ধরনের মৌমাছি কিন্তু ফুল থেকে পরাগ এবং নেকটার অর্থাৎ মকরন্দ সংগ্রহ করে, মধুও তৈরি করে, কিন্তু এই মধুকে সঞ্চয় করে কিন্তু যারা চাক তৈরি করে অর্থাৎ সংঘবদ্ধভাবে যারা থাকে সেই ধরনের মৌমাছিরা। আর যারা একাকী থাকে তারা কিন্তু এই মধুটাকে তারা সংগ্রহ করে সেভাবে রাখে না। যারা একাকী থাকে তারাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ পরাগ মিলনের। একাকী যারা মৌমাছি তারা কিন্তু মাটিতে, দেওয়ালে, কাঠের মধ্যে, বাঁশের মধ্যে বিভিন্ন জায়গায় তারা বাসা তৈরি করে। আর যারা চাক তৈরি করে তারা আমরা জানি যে দুই রকম ভাগে এদেরকে আবার ভাগ করা যায়। কিছু মৌমাছি আছে যারা ওপেন অর্থাৎ খোলা জায়গাতে চাক তৈরি করে, যেমন ডাঁশ মৌমাছি এবং ছোট্ট মৌমাছি। তো এই মৌমাছিগুলো কিন্তু প্রকৃতিতেই বাসা করে, এদেরকে কিন্তু পোষ মানিয়ে আমরা আমাদের মতো করে বাক্সের মধ্যে আমরা রাখতে পারি না। আরেক ধরনের মৌমাছি যারা আছে বললাম, এই যারা চাক তৈরি করে তারা কিন্তু অন্ধকারচ্ছন্ন জায়গাতে চাকটা তৈরি করে, অর্থাৎ গাছের কোটরে বা পাহাড়ের খাঁজে। এদেরকে কিন্তু আমরা বাক্সের মধ্যে রেখে আমরা পালন করতে পারি। তো বাক্সের মধ্যে রেখে যে সমস্ত মৌমাছিদের পালন করি তাদের মধ্যে প্রচলিত যেটা আমাদের ভারতীয় যেটা প্রজাতি অর্থাৎ এপিস সেরেনা ইন্ডিকা বা এপিস সেরেনা,
তা এই এপিস সেরেনা যে মাছি তাদেরকে আমরা বলছি ভারতীয় মৌমাছি, এরা আকারে একটু ছোট। এদেরকে কিন্তু আমরা চাকের মাধ্যমে আমরা প্রতিপালন করতে পারি এবং এদের মধুর উৎপাদনশীলতা খুব একটা বেশি নয়, 6 থেকে 8 কেজি বা খুব বেশি হলে আমরা 12 কেজি পর্যন্ত মধু সারা বছরে পেতে পারি। এই মৌমাছির চাকে মৌমাছির সংখ্যাটাও তুলনামূলকভাবে কম, তবে এদের কিন্তু পালন করার জন্য খুব বেশি আমাদেরকে কিন্তু খরচ করতে হয় না বা খুব বেশি আমাদের সময় ব্যয় করতে হয় না। আমরা বাড়ির পাশে বা আমাদের যে মাঠের পাশে গাছের তলায় একটু যেখানে সারাদিন রোদ পড়ে না সেরকম জায়গাতে কিন্তু এই বাক্সকে আমরা রাখতে পারি। আর এপিস মেলিফেরা হচ্ছে আরেকটা প্রজাতি যাদেরকে বাক্সে প্রতিপালন করা যায়। এরা ইউরোপিয়ান মৌমাছি বা ইটালিয়ান মৌমাছি নামেও পরিচিত, আমাদের দেশে যে বিদেশি মৌমাছি আমাদের কাছে পরিচিত। তা এই মৌমাছির বাক্সটা অনেকটা বড় হয়, এদের কলোনির সাইজও অনেক বেশি, একটা চাকে প্রায় 60,000 থেকে 1 লাখ মাছি থাকতে পারে। আর এই এপিস মেলিফেরার যে কলোনি তার প্রোডাক্টিভিটিও অনেক বেশি, উৎপাদনশীলতা অনেক বেশি। একটা চাক থেকে বছরে 50 থেকে 80 কেজি পর্যন্ত কিন্তু মধু পাওয়া যেতে পারে। তা এই এপিস মেলিফেরা মৌমাছি যারা বাণিজ্যিকভাবে মৌমাছি পালন করেন সাধারণত তারা এই মৌমাছিদের প্রতিপালন করেন। তো এখানে সুবিধা হচ্ছে প্রচুর মধু পাওয়া যায়, তবে অসুবিধা বা এর যে মেন চ্যালেঞ্জ সেটা হচ্ছে এই বাক্সকে কিন্তু এক জায়গাতে সারা বছর আমাদের পরিবেশে রাখা যায় না। যখন যেখানে ফুলের সম্ভার সেরকম জায়গায় কিন্তু এদের বাক্সগুলোকে বহন করে নিয়ে যেতে হয়। এদের মৌমাছি পালকদের আমরা তাই পরিযায়ী মৌমাছি পালক বা মাইগ্রেটরি বিকিপারও আমরা বলি। এই মৌমাছি আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এদের কিন্তু রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু বেশ কিছুটা যেমন খরচও আমাদেরকে করতে হয়, সেরকম এর জন্য একটা বিশেষ ধরনের প্রশিক্ষণও দরকার। আমাদের দেশি মৌমাছির কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বিদেশি মৌমাছির থেকে, তবে বিদেশি মৌমাছিরা অত্যন্ত শান্ত স্বভাবের, এরা খুব সহজেই চাক ছেড়ে যায় না, যেটা দেশি মৌমাছির ক্ষেত্রে আবার অসুবিধা। তো এরকম সুবিধা অসুবিধা সব ধরনের মৌমাছি পালকের মৌমাছির মধ্যেই আছে। যদি কারোর উদ্দেশ্য হয় যে আমি চাষবাসটাই মেন, আমার কাছে আমি চাষবাসটাই করব, তার সাথে সাথে কিছুটা মধু হলে আমার ভালো হয় এবং আমার আশেপাশের ফসলে যাতে পরাগযোগটা ভালো হয়, সেক্ষেত্রে তারা ভারতীয় প্রজাতির যে মৌমাছি এপিস সেরেনা তার বাক্স তারা রাখতে পারেন, প্রতিপালন করতে পারেন। আর যাদের উদ্দেশ্য হচ্ছে না আমি শুধু মৌমাছি পালন নিয়েই থাকবো, মৌমাছি পালনের মাধ্যমেই আমি রোজগার করব, সেক্ষেত্রে তারা পরিযায়ী মৌমাছি পালন করতে পারেন এপিস মেলিফেরা কলোনি দিয়ে। তাছাড়া মৌমাছির কলোনির মধ্যে যাতে বাইরের থেকে শত্রু পোকারা খুব সহজে না ঢুকে পড়তে পারে বা মৌমাছির বাক্সে যে বিভিন্ন ফাটল সেগুলোকে মেরামতি করার জন্য মৌমাছিরা এক ধরনের আঠা তৈরি করে। এবং আঠাটা উপাদানগুলো পায় তারা বিভিন্ন গাছের যে গন্ধ রজন সেখান থেকে এবং মাটি জল মিশিয়ে এই আঠাটা তারা তৈরি করে, একে বলা হয় প্রোপোলিস। তো এই প্রোপোলিসের বেশ কিছু কিন্তু বিভিন্ন ব্যাকটেরিয়া ছত্রাক প্রতিরোধী কিন্তু ক্ষমতা আছে। তো এবং বিভিন্ন মেডিসিনাল পারপাসে কিন্তু এটা ব্যবহার হয়, এটাকে তারা বাণিজ্যিক স্তরে তারা বিক্রি করতে পারেন। তাছাড়া মৌমাছিরা যে পরাগটা সংগ্রহ করে নিয়ে আসছে সেই পরাগটা কিন্তু উৎকৃষ্ট প্রোটিন সোর্স, বি পোলেন বা মৌ পরাগ রূপে কিন্তু বিক্রি করতে পারে। এই পরাগ কিন্তু বাজারে প্রতি কেজি প্রায় 40,000 টাকা পর্যন্ত দাম কিন্তু মৌপালকরা পেতে পারে যদি সঠিকভাবে প্রসেসিং করে সেটা বিক্রি করতে পারে। তাছাড়া আরও 2-3টে জিনিস আছে, যেমন মৌমাছির চাক থেকে পাওয়া যেতে পারে রয়্যাল জেলি, ভালো দামে বিক্রি হয়। 1 গ্রাম রয়্যাল জেলি কিনতে গেলে প্রায় 4,000 টাকা মতো কিন্তু খরচ করতে হতে পারে অনেক সময় ক্রেতাদের। তা আরেকটা জিনিস হচ্ছে মৌচাক থেকে যেটা পাওয়া যেতে পারে সেটা হচ্ছে মৌ বিষ, বি ভেনম। তা এই মৌ বিষ সংগ্রহকারী একটা বিশেষ যন্ত্র আছে যেখানে কিন্তু মৌমাছিকে না মেরে মৌমাছির শরীর থেকে কিন্তু বিষটা আমরা সংগ্রহ করতে পারি এবং এই বিষের কিন্তু বাজারে প্রচুর দাম আছে। এই বিষ থেকে কিন্তু বিভিন্ন ওষুধ তৈরি হয়, বিভিন্ন ক্রিম তৈরি হয়। 1 গ্রাম মৌমাছির বিষ কেউ যদি সংগ্রহ করতে পারে সেখান থেকে প্রায় 10 থেকে 12,000 টাকা ইনকাম করতে পারে। একটা মেলিফেরা কলোনি যদি থাকে তো সেখান থেকে কিন্তু সে 50 মিলিগ্রাম পর্যন্ত বিষ সংগ্রহ করতে পারে। এবারে দেখুন অন্নদাতা হেল্পলাইন। দর্শকেরা আমাদের কাছে বিভিন্নভাবে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো অন্নদাতা হেল্পলাইন। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থেকে অন্নদাতার দপ্তরে ফোন করেছেন দেবেন্দ্র মাইতি। তিনি বেগুন চাষ করেছেন। এখন তার বেগুনের জমিতে বাঘা পোকার আক্রমণ দেখা যাচ্ছে বলে জানিয়েছেন এবং এর প্রতিকার সম্পর্কে জানতে চেয়েছেন। বাঘা পোকা বেগুন, আলু, টমেটো এবং কুমড়ো গোত্রের সবজির ক্ষতি করে। এদের ডানায় কালো ফুটকির মতো দাগ থাকে। এই পোকার পূর্ণাঙ্গ কীট এবং অপূর্ণাঙ্গ গ্রাফগুলি পাতার সবুজ অংশ চিঁচে খায়। এর ফলে পাতার সবুজ কণা বাদে শুধু জালিকা দেখা যায়। এই পাতা কঙ্কালসার হয়ে পড়ে এবং ক্রমশ শুকিয়ে যায়, কাগজের মতো মচমচে হয়ে পড়ে। বাঘা পোকার আক্রমণে গাছের খাদ্য উৎপাদন প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়, গাছ দুর্বল হয়ে পড়ে এবং ফলন কম হয়। মোটামুটিভাবে দেখা গেছে গরমকালে 17 থেকে 18 দিনের মধ্যে এবং শীতকালে 50 দিনে পোকাটি
জীবনচক্র সম্পূর্ণ করে। মার্চ থেকে অক্টোবরের মধ্যে বাঘা পোকার 7 থেকে 8টি প্রজন্ম সম্পূর্ণ হতে পারে। এই পোকার নিয়ন্ত্রণে সুসংগত ব্যবস্থা নিতে হবে। ফসল চক্রে পরপর বেগুন বা কুমড়ো গোত্রের সবজি চাষ করা চলবে না। জমি তৈরি করার সময় যদি মাটিতে একর প্রতি 200 কেজি হারে নিমখোল প্রয়োগ করা হয় তাহলে পোকার উপদ্রব কম হয়। স্থানীয় সুপারিশ মেনে সঠিক দূরত্বে বেগুনের চারা লাগাতে হবে। গাছের খাদ্য যোগান দেওয়ার ক্ষেত্রে সুসংগত পন্থা অবলম্বন করতে হবে। জমিতে আগাছা রাখা চলবে না। নিয়মিত জমি পরিদর্শন করতে হবে। পাতায় পোকার উপস্থিতি দেখা মাত্র যান্ত্রিক উপায়ে এই পোকাকে হাত দিয়ে তুলে নষ্ট করা যেতে পারে। বেগুনের জমিতে পাখি বসার ব্যবস্থা রাখতে হবে। ভেষজ কৃষিবিষ হিসাবে 10,000 ppm এর নিমজাত কৃষিবিষ 2 থেকে 3 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। রাসায়নিক উপায়ে কীটশত্রুটিকে নিয়ন্ত্রণ করতে এই সব বিষগুলো ব্যবহার করতে হবে। ক্লোরোপাইরিফস 2.5 মিলিলিটার প্রতি লিটার জলে অথবা ডাইক্লোরোফস 0.75 মিলিলিটার প্রতি লিটার জলে অথবা ফোসালোন 2 মিলিলিটার প্রতি লিটার জলে অথবা কুইনালফস 2 মিলিলিটার প্রতি লিটার জলে অথবা নোভালিউরন 1 মিলিলিটার প্রতি লিটার জলে অথবা ল্যামডা সাইহ্যালোথ্রিন 1 মিলিলিটার প্রতি লিটার জলে অথবা থায়োডিকার্ব 1 গ্রাম প্রতি লিটার জলে অথবা ইন্ডোস্কাকার 1 মিলিলিটার প্রতি লিটার জলে অথবা স্পাইনোসেট 1 মিলিলিটার প্রতি লিটার জলে। একের বেশিবার যদি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতে হয় তাহলে কোনো একটি কীটনাশক নয়, এগুলি ঘুরিয়ে ফিরিয়ে প্রয়োগ করতে হবে। এখন আবার বিরতি, আর বিরতির পর থাকছে বিদেশি বাহারি পাখি পালন। আবার ফিরে এলাম অনুষ্ঠানে। বিদেশে বাহারি পাখি পালনের শখ অনেকেরই কিন্তু থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই এই শখ বাণিজ্যিক চেহারা নেয়। নদিয়া জেলার কৃষ্ণনগর ব্লকের হরিশপুর গ্রামের যুবক অনুপম বিশ্বাস শখের বশেই তিনি বাহারি পাখি পালন শুরু করেন। এখন তার পাখি খামারে কলেবর বেড়েছে। কিভাবে তিনি বিভিন্ন বিদেশি পাখির যত্ন এবং পরিচর্যা করে থাকেন তা জানালেন। আমি বিগত অনেক দিন থেকে পাখি চাষ করছি। এই পাখিটা হচ্ছে বিদেশি পাখি বলা হয়, কারণ ভারতীয় পাখি পোষা আইনত দণ্ডনীয় অপরাধ। শেষে আমার কাছে যে পাখি আছে এগুলো হচ্ছে লাভ বার্ড। এটা হচ্ছে আফ্রিকান পাখি। এটা হচ্ছে বাঁকা ঠোঁটের পাখিরা শক্ত জাতীয় খাবার, ভুট্টা এই জাতীয় খাবার খেতে পছন্দ করে। লাভ বার্ডে আমার 10 জোড়া মতো আছে। এখন গরমের সিজন তো এখন ওদেরকে অতিরিক্ত গরমে ওদের হার্ট ফেল করার সম্ভাবনা থাকে, ওই জন্য বাসাগুলো তুলে নেওয়া হয়েছে। ওই যে ডিম বাচ্চা এখন বন্ধ আছে, এখন কোনো ঘরেই বাসা নেই। এবার এই গরমের সময় সকাল সকাল জলটাকে চেঞ্জ করে দিতে হয়। অনেক সময় দুপুরে খাবার জল নোংরা হলে ওটা চেঞ্জ করতে হয়। ওদের সকালে প্রথম হচ্ছে পরিচর্যা হচ্ছে প্রথম সকালবেলাকে জল এবং নরম খাবার দেওয়া হয়। তারপরে কিছুক্ষণ পর নরম খাবারটা শেষ হয়ে গেলে ওদেরকে আবার ড্রাই ফ্রুট, ওটা যেটা দানা আছে একরকম কাকনি দানা এবং সয়াবিনের বীজ, তারপরে রেড সিড, ব্ল্যাক সিড, এগুলো বিভিন্ন রকম দেওয়া যাতে প্রোটিন ভিটামিন পরিপূর্ণ মাত্রায় পায়। এবং মেন খাবার হচ্ছে নরম খাবারটা সকালবেলা দিলেও নরম খাবারটা ওদের ডাইজেস্টটা ভালো হয় এবং ওদের শরীরের গঠনটা ভালো হয়। এই জন্য নরম খাবারটা দেওয়ার পর শক্ত খাবার দেওয়া হয়। খাবার দেওয়ার এই ব্যবস্থাটা পরিচর্যা এটা এভাবে করা হয়। ভুট্টাটাকে সেদ্ধ করে দেওয়া হয়, এছাড়া বিভিন্ন রকম ডালগুলোকে সেদ্ধ করে দেওয়া হয়। তাছাড়া সিজনে যে সমস্ত সবজি হয় সেই সবজিগুলোকে কেটে দেওয়া যায় এবং ফলও দেওয়া যায়, পেয়ারা ফল। যারা এই বাঁকা ঠোঁটের পাখি হয় এরা এই ফল জাতীয় খাবার খেতে পছন্দ করে এবং সকালবেলা একটা পরিমাণ দেওয়া হয়। এবং সব পাখির জোড়াতে সবার সমান খায় না, তাদের খাওয়ার পরিমাণ হিসাবে কে কী পরিমাণ খায় সেই হিসাবে তার একটা পরিমাণ ঠিক করা হয়।
তারপরে কোনো পাখিটা নরম খাবার বেশি পছন্দ করে, কোনোটা একটু কম পছন্দ করে, সেই হিসাবে খাবারই পরিমাপ করা হয়। মানে তাদের অসুখ বিসুখ আছে, এদের বিভিন্ন রকম সিজনে বিভিন্ন রকম রোগ হয়, ঠান্ডা লাগা, তারপরে গায়ে চুলকানি আছে, তারপরে ওদের টিবি রোগ আছে, বিভিন্ন রকম, মানে এর একটা বিরাট পরিসীমা আছে, মানে এর উপর ট্রেনিংও আছে। আমি ট্রেনিংটা নিয়েছিলাম ওই বেলুর মঠ থেকে। রোগ পরিচর্যা, ওদের ভিটামিন টনিক এগুলোকে ঠিক মতো যদি দেওয়া হয় আর খাবারের যদি পরিমাপে সব কিছু ঠিক থাকে, তাহলে পরে রোগ টোগ এমনিতেই কম হয়। আমরা সাধারণত গাছগাছড়া ওষুধের ব্যবহার করি। লাভ বার্ডের সাধারণত বছরে ওই প্রথম দিক হচ্ছে রথযাত্রার সময় এদেরকে বাসা দেওয়া হয়, কাঠের বাক্স। এরা কাঠের বাক্স পছন্দ করে এবং অন্ধকার জায়গায় পছন্দ করে। কাঠের বাক্স একটা ফুটো থাকে আর ওর ভেতরে ওরা ডিম বাচ্চা করে এবং ওই সময়টা দেওয়া হয়। প্রথমত দেওয়ার আগে তাকে কৃমি এবং তাদের লিভার টনিক, কৃমি সমস্ত রকম পরিচর্যা করে ওদের ভিটামিন টনিক ঠিকঠাক, শরীরের গঠন ঠিকঠাক আছে কিনা দেখে নিয়ে ওদেরকে বাসা দেওয়া হয়। বাসা দেওয়ার পর ওরা মোটামুটি 15 দিন থেকে 20 দিনের মাথায় ওরা ডিম পারবে। 115 দিনের মধ্যে আবার ডিম ফুটে বাচ্চা বের হবে। 30 জোড়া পাখি আছে আমার লাভ বার্ড। এই পার ডে 60 টাকা করে খরচ আছে। পাখি প্রতি 2 টাকা। সমস্ত ওষুধপত্র দিয়ে এদের খরচটা খুব একটা বেশি নয়। এর পরিচর্যাটাই ব্যাপার, সময় দিতে হয় পেছনে, খাবার বিভিন্ন রকম মানে নজর রাখা, তাদের চিকিৎসা করা, এগুলোর প্রতি খুব নজর দিতে হয়, সময় সাপেক্ষ ব্যাপার। তাই পাখির দাম বিষয়ে কিছুদিন আগেও, মোটামুটি বছর 2 আগে পাখির খুব ভালো মার্কেট ছিল। যে পাখিটা আগে 1000 টাকা বিক্রি, এখন সেটা 500 টাকা, মানে 50 দাম চলে এসছে। বিদেশে মানে বাংলাদেশে বিদেশে যেত যে মালটা, সেটা এখন যাওয়া বন্ধ থাকার জন্য পাখির বাজার এবং পাখির সঙ্গে যুক্ত ব্যক্তিরা এখন সবাই এই ব্যবসা থেকে মানে লাভবান এখন হচ্ছে না, তখন ধরে রেখেছে আগামী দিনে ভবিষ্যতে চিন্তায় যদি ভালো হয় ব্যবসাটা। তবে এই পাখির মোটামুটি আমার দেখা 25,000 30,000 টাকা দামেও লাভ বার্ড আছে। হ্যাঁ, এই লাভ বার্ডের 25,000, আবার এদিকে 1,000 টাকা পর্যন্ত, 500 টাকা পর্যন্ত বর্তমান হয়ে গেছে। তবে এখন ব্যবসাটা আমরা অপেক্ষায় আছি যে আগামী দিনে আরও একটু ভালো হয়, সেই চেষ্টায় যদি হয় তবে ব্যবসাটাকে আরও বড় করার পরিকল্পনা আছে। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে? আপনারা আর কি কি দেখতে চান অন্নদাতা অনুষ্ঠানে? জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইট, টাওয়ার 1, সল্টলেক, সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।